সেনাপ্রধানের বক্তব্যের পরে প্রধান উপদেষ্টার পদত্যাগের একটা গুঞ্জন শোনা যাচ্ছে এবং নাহিদ ইসলাম এনসিপির যিনি প্রধান, তিনি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন। কোন কোন পত্রিকায় ছোট্ট করে লিখেছে যে প্রধান উপদেষ্টা যদি স্বাধীন সার্বভৌমভাবে কাজ করতে না পারেন তিনি পদত্যাগ করবেন। এই ধরনের একটা গুঞ্জন শোনা গেছিল। সেনাবাহিনীর প্রধানকে ভবিষ্যতে কাঠগড়ায় দাঁড়াতে হবে এমনিতেও, এই জন্য ওনাকে এখনই ক্ষমতা নেওয়াটা উচিত বলে অনেকে মনে করেন। মানে সেনাবাহিনী যদি ক্ষমতাটা নিয়ে নেয় দেশবাসী এক ধরনের স্বস্তি বোধ করবেন। সেনা প্রধানের এই বক্তব্যের পর প্রধান উপদেষ্টার বর্তমান অবস্থা কি একটু যদি আপনি ব্যাখ্যা করেন স্যার। সশস্ত্র বাহিনী তারা দেশ মাতৃকার জন্য জান দিতে প্রস্তুত, জীবন বাজি রেখে অনার কোড তাদের আছে, সেই শপথ গ্রহণ করে তারা এখানে এই সার্ভিসে এসছে। আপনার সেই রকম একটি প্রস্তুতি যেখানে আছে, সেখানে তাদেরকে আপনি ডার্কে রেখে তাদের ঘরে বন্দুক রেখে আপনি পাখি শিকার করবেন, এবং এটি নির্ভয়া ক্ষেত্র বাংলাদেশের মানুষ আপনার প্রথমে সহজ সরল ভাবে এক ধরনের প্রাইড নিয়ে, যে একমাত্র নোবেল লরেট বাংলাদেশের সান অফ দ্য সয়েল, তাকে দুহাত মানে ওপেন আর্মস তারা কিন্তু তাকে ওয়েলকাম করছে। কিন্তু এই 9 মাসে তিনি আমাদের এমন জায়গায় নিয়ে দাঁড় করিয়েছেন, মোহমুক্তি প্রায় ঘটে গেছে। এখন মানে সম্মান ইজ্জতের সঙ্গে আমাদের তো জাতীয় একটা প্রেস্টিজ আছে, প্রাইড আছে। আমরা চাই না যে কোনো অবস্থায় আমাদের এই একমাত্র নোবেল লরেট তিনি অসম্মানিত। তিনি একজন মুরব্বী মানুষ, যথেষ্ট বয়স হয়েছে। অন্য ব্যক্তি হলে অনেক আগেই তিনি রিটায়ার করে পাবলিক লাইফ থেকে চলে যেতেন। যদিও আমাদের একটা বিশেষ মুহূর্তে, বিশেষ সময়ে, জাতির প্রয়োজনে তিনি সানুগ্রহ সম্মতি প্রদান করেছেন এই গুরু দায়িত্ব বহন করার জন্য। এনাফ ইজ এনাফ, টাইম ইজ আপ, টাইম টু গো। জি, অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, যে বক্তব্য আসলে সেনাপ্রধান দিয়েছেন তার মানে তো তিনি আর তার মতো কাজ করতে পারার কোনো সুযোগ আসলেই নেই। তিনি যে করতে চেয়েছেন, বন্দর দিতে চেয়েছেন, তিনি করিডোর করতে চেয়েছেন, তিনি মেটিকুলাস ডিজাইনের পার্ট হিসেবে অনেক কিছু করতে চেয়েছেন বা করেছেন, উদ্যোগ নিয়েছেন, সেগুলো আসলে হতে পারে না, হওয়া উচিত নয়। আচ্ছা, ঠিক আছে, তাহলে গুঞ্জনটা এক ধরনের ঠিকই আছে। পদত্যাগ করলে উনি হয়তো আরো সম্মানিত হতেন। এখন স্যার, জি, আমি প্রথমে যে কথাটি বলতে চাই যে সেনাপ্রধান আপনাদের দরবার যেটি 21 তারিখে যেটি হয়েছে সেখানে তিনি একটা বক্তব্য দিয়েছেন এবং তিনি খোলাসা করেছেন সেনাবাহিনীর ভূমিকা কি জাতির পক্ষ থেকে, জাতির পক্ষে, বাংলাদেশের মানুষের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার ব্যাপারে বাংলাদেশ সেনাবাহিনীর যে প্রতিক্রিয়া তারা সেটি ব্যক্ত করেছেন। আপনার কাছে কি মনে হচ্ছে সেনাপ্রধান যে বক্তব্যটি দিয়েছেন? ধন্যবাদ। দেখুন, মাননীয় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, হি ইজ এ ম্যান অফ ইন্টিগ্রিটি অ্যান্ড হি ইজ ট্রু প্যাট্রিয়ট। সেটি তিনি তার কথা এবং কাজে ইতিমধ্যে প্রমাণ করেছেন, এবং চাইলে তিনি কিন্তু 5 অগস্ট ক্ষমতা গ্রহণ করতে পারতেন নির্দ্বিধা, এবং যা কিছু আমরা এর মধ্যে প্রত্যক্ষ করেছি তা হয়তো প্রত্যক্ষ করবার সুযোগ থেকে বঞ্চিত হতাম। এখন যে অবস্থাটি তৈরি হয়েছে, মানে দাঁত থাকলে মানুষ দাঁতের মর্যাদা বোঝে না। যেহেতু ইতিমধ্যে আমাদের চিনবার, জানবার, বুঝবার আর কোনো বিষয় নেই, আমরা বুঝে গেছি মবক্রেসি কাকে বলে, মব জাস্টিস কাকে বলে, মব বিষয়টা কি। মব শব্দটার সঙ্গে আমাদের পরিচয় ছিল না। আমরা আমাদের ছোটবেলা থেকে শুধু মগের মুল্লুকের কথা শুনতাম। এখন মগের মুল্লুক যারা পরিচালনা করতেন তারাও লজ্জা পাবেন যে অবস্থায় আমরা উপনীত হয়েছি। এখন যে পরিস্থিতি, আপনার এখানে মাননীয় সেনাপ্রধান অফিসার্স অ্যাড্রেসে পরিষ্কার দ্ব্যর্থহীন ভাষায় তিনি বলে দিয়েছেন যে আর্ম ফোর্সেসকে ডার্কে রেখে এই তথাকথিত আপনার রিফর্ম এফোর্ট গুলো, এইগুলো কোনোভাবেই আপনার কার্যকর করা কতটা সমীচীন হবে সেই বিষয়টা নিয়ে তিনি সবার দৃষ্টি আকর্ষণ করেছেন।
সেনাবাহিনীকে বা সশস্ত্র বাহিনীকে কনসাল্ট করা হয়নি, কোনো খানাতেই রাখা হয়নি, পরিষ্কার হিসাব। দে আর ভেরি মাচ পার্ট অফ আওয়ার এস্টাবলিশমেন্ট। তো তাদের বাদ দিয়ে আপনি একটা রিফর্ম জনতন প্রকারে বিদেশের তকমা আছে এই ধরনের লোকদেরকে নিয়ে এসে আপনি কার্যকর করবেন, আর সেনাবাহিনী স্পেকটেটর হিসেবে দেখবে, আর মাঠে আপনার ম্যাজিস্ট্রেসি পাওয়ার ব্যবহার করে আপনার ইন এইড টু সিভিল পাওয়ার তারা গলদঘর্ম হবে, এটা তো হতে পারে না। দ্বিতীয়ত, আপনি এসছেন একটা বিশেষ পরিস্থিতিতে আপনার নির্বাচনের রোড ম্যাপটা প্রশস্ত করবার জন্য, দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের আয়োজন করে আপনারা যে যার কর্মস্থলে ফিরে যাবেন। সেটা না করে আপনার তাবৎ যত রকমের বিষয় আছে সেইগুলো আপনারা এখানে পরিপূরণ করার হারকুলিয়ান দায়িত্ব ঘাড়ে নিয়ে নিয়েছেন স্বপ্রণোদিত হয়ে। ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, আপনার সেই চট্টগ্রাম বন্দর দেয়া, তারপরে আপনার করিডোর দেয়া, পারলে আপনার প্রক্সি যুদ্ধে অবতীর্ণ হওয়া এবং সশস্ত্র বাহিনীর ঘাড়ে বন্দুক রেখে পাখি শিকার করার যে পলিসি নিয়েছেন, সেটা তো সশস্ত্র বাহিনী এই দায় কেন নেই? তারপরে যে বিষয়টা, এই মবক্রেসি বা মব জাস্টিস, ইল ডিসিপ্লিন, এটা সেনাবাহিনীর ধাতে নেই। সেনাবাহিনী এই ধরনের বিষয় দেখে অভ্যস্ত না। তো সেখানে সাক্ষী গোপাল হিসেবে সেনাবাহিনীর নাম ব্যবহার করছেন, সশস্ত্র বাহিনীর নাম ব্যবহার করছেন, সেনা নৌ বিমান বাহিনীকে মাঠে রেখেছেন, অথচ তাদের চোখের সামনে নাকের ডগায় এই কাণ্ডগুলো হচ্ছে এবং আলটিমেটলি তাদেরও কিন্তু ভিলেন বানিয়ে দেওয়ার একটা চেষ্টা করছে। সেটা তো কোনো অবস্থায় অ্যাকসেপ্টেবল না। সেনাবাহিনীকে অনেকে টন্ট করে হয়তো ভাবেন, বলেন যে তাদের হাঁটুতে বুদ্ধি, এগুলো বলার আর কোনো স্কোপ সুযোগ নেই। তারা যথেষ্ট পরিমাণে সুশিক্ষিত, প্রশিক্ষিত এবং এখন আর তারা র্যাক ট্যাগ অবস্থায় নেই। তারা পিএইচডি থেকে পোস্ট ডক থেকে শুরু করে সব রকম আপনার তকমা ডিগ্রি যা সম্ভাব্য অর্জন করা সম্ভব তা কিন্তু তাদের ব্যাগে অলরেডি নিয়ে নিয়েছেন। তো সেই জন্য আপনার জ্ঞান বুদ্ধিতে তারা খাটো, এই ধরনের পারসেপশন মিসনোবার, এর থেকে অনেক আগেই বেরিয়ে আসা উচিত। সর্বোচ্চ প্রশিক্ষণ, সর্বোচ্চ শিক্ষা তাদের আছে। আমি নিজে একজন লেফটেন্যান্ট কর্নেল হিসেবে আমি তো দেখেছি যে অনেক কিছু আমি জানতাম না, বাংলাদেশ মিলিটারি একাডেমিতে গিয়ে তা আমি শিখেছি এবং সারা জীবনের জন্য আমার জীবনযাত্রা যে আটপৌরে জীবন তা কিন্তু পাল্টে গেছে এই সেনার সংস্পর্শে এসে। সুতরাং আমি আত্মজৈবনিক অভিজ্ঞতা থেকে বলছি যে কোনোভাবে আন্ডার এস্টিমেট করা বা খাটো করার কোনো সুযোগ নেই। ঠিক আছে, ঠিক আছে, ওকে, কোনোভাবে আন্ডার এস্টিমেট বা খাটো করার কোনো সুযোগ নেই। সেনাপ্রধান তার বক্তব্য দিয়েছেন, তাদের অফিসার্স যে অ্যাড্রেস সেই অনুষ্ঠানে দরবার করেছেন, সেখানে তিনি বলেছেন মবক্রেসির বিরুদ্ধে কথা বলেছেন, সেখানে তিনি আমাদের বন্দরের কথা বলেছেন, আমাদের করিডোরের কথা বলেছেন। তিনি বলেছেন যে একটা নির্বাচিত সরকার এই দায়িত্বগুলো নিতে পারে, যেগুলো জনসাধারণের সাথে আলোচনা করে তারা ভালো মন্দ বিচার করে ঠিক করবে, সেটা নির্বাচন। এবং নির্বাচন প্রসঙ্গে তিনি বলেছেন যে তিনি একবার এএফপির সাথে সম্ভবত কথা বলেছেন, 18 মাসের একটা টার্গেট দিয়েছেন এবং সেই 18 মাসের টার্গেট হিসেবে তিনি বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে যাওয়া উচিত। এই কথাগুলো খুবই যৌক্তিক এবং খুবই প্রাসঙ্গিক এবং বর্তমান সরকারের কাছে দেশবাসীও সবাই চাচ্ছেন একটা নির্বাচন, সুষ্ঠু সুন্দর নির্বাচন, কিন্তু তারা বড় বড় যে কলিমুল্লাহ স্যার যেটি বললেন বড় বড় সিদ্ধান্ত গ্রহণ করছেন, সেগুলো এই সরকারের কাছে আর জাতি প্রত্যাশা করে না। এখন যে কথাটি বলবো স্যার, আপনি মবক্রেসির কথা বলেছেন, এখন আমরা দেখতে পেয়েছি আজকেও সম্ভবত মমতাজ বা অন্যান্য আসামিদের উপর ডিম ছোঁড়া হয়েছে, আরো কিছু কিছু কাণ্ড ঘটেছে, কিন্তু এটা আমাদের পুলিশ বাহিনীকে নির্বিকার দেখতে পেয়েছি। এই বিষয়টি আপনি আমাদের মাননীয় সেনাপ্রধান যদি অন্তর থেকে এবার এই কথাগুলো বলে থাকেন, নিশ্চয়ই সেটির বাস্তবায়নও তারা মাঠে দেখতে পাবে। কি মনে হচ্ছে আপনার? দেখুন, এখানে আপনার যে অবস্থাটি আমরা প্রত্যক্ষ করছি, শুধুমাত্র সাবেক আপনার অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট মমতাজ, যিনি একজন প্রখ্যাত শিল্পীও বটে, তার নিরিখেই নয়, সব সময় সর্বত্র এই রেজিম
ক্ষমতা বা দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা দেখছি মানুষকে কিভাবে বিলিটল করা যায় তার একটা আপনার প্রদর্শনী চলছে। জি, হ্যাঁ, জি। রীতিমতো। এবং এটি মধ্যযুগীয় বর্বরতার সঙ্গে তুলনীয়। কোন সুসভ্য দেশে এটি কশ্চিনকালও চিন্তা করা যেন আমাদের দেশ কখনোই এগুলো দেখে অভ্যস্ত নয়। আমরা হিস্টোরিক্যালি মশহুর সারা পৃথিবীতে হসপিটেবল একটা নেশন হিসেবে এবং সুসভ্য একটি জাতি হিসেবে আমাদের হাজার হাজার বছরের ঐতিহ্য আছে। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের উত্তরাধিকারী আমরা। গঙ্গা রেডি যে কালচার তার উত্তরাধিকার আমরা। আমরা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির যে বঙ্গ বিজয় তার মধ্য দিয়ে যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে 1203 মতান্তরে 1204 খ্রিস্টাব্দে, সেটি মূল কারণ হলো এই বৃহত্তর জনগোষ্ঠী ছিল বৌদ্ধ ধর্মাবলম্বী। বৌদ্ধ ভিক্ষুরাই মূলত ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজিকে পথ দেখিয়ে সেই লক্ষণ সেনের রাজপ্রাসাদ পর্যন্ত নিয়ে এসেছিল এবং সে কারণে আরবি তাজি ঘোড়ার ব্যবসায়ী এই ছদ্মবেশে তিনি জি, এতদূর পর্যন্ত এসে উপনীত হতে পেরেছিলেন। জি, জি। এবং বৌদ্ধ ধর্মের সঙ্গে ইসলামের অসাধারণ মিল আছে। দুটি ধর্মেই সমতার কথা বলে, ইগলিটারিয়ানিজমের কথা বলে এবং জি। জাতপাতের কোনো ভেদাভেদ এখানে নেই। ফলে জি। তারা যখন দেখেছেন যে এখানে সাযুজ্য আছে, তখন দ্রুততম সময়ের মধ্যে এই অঞ্চলের মানুষ, যেই মানুষজন আপনার এই ময়নামতি লালমাই বেল্টে 52টি আপনার জি, এই মনস্ট্রি বা বৌদ্ধ বিহার তারা জি। গঠন করেছেন উত্তরবঙ্গ জুড়ে। আপনার একটি পর একটি আপনি এই যে সোমপুর বৌদ্ধ বিহারকে ঘিরে যে স্তূপ এবং যেই আপনার বিশ্ববিদ্যালয়গুলো গড়ে উঠেছিল সবকিছু কিন্তু এখানকার মানুষই তৈরি করেছে। জি। তো ফলে তো সেই ক্ষেত্রে জি, আপনার মমতাজের যে উপর যে সহজিয়া আক্রমণ যে স্যার, চেতনা, সহজিয়া যে আসামির চেতনা, উপর একজন জি। আসামি তো ঠিক আছে, আসামি, তার যদি কোনো অপরাধ থাকে সেই জন্য তাকে গ্রেফতার করা হয়েছে, তাকে মামলা হবে, রায় হবে, সিদ্ধান্ত হবে, তারপরে তার সাজা হবে। কিন্তু তার জি। আগে এইভাবে ডিম ছড়াছড়ি, শুধু একজনের কথা বলছি না, সবার ধারাবাহিক ভাবে আমরা যেটা দেখতে এই পাচ্ছি, আপনি কাণ্ড যেটা আমরা বলেছেন। দেখেছি সেই জোয়ান অফ আর্কের ক্ষেত্রে ঘটেছে ফ্রান্সে, জীবন্ত মেরে ফেলার চেষ্টা চলেছে। আপনার ইনকুইজিশনের আমলে সেটা ইউরোপ জুড়ে আমরা দেখেছি। কিন্তু সেটি এই 21st সেঞ্চুরিতে ঢাকায় কেন প্রত্যক্ষ করতে হবে? যেখানে আমাদের লার্নেড লয়ার যারা, তারা তো আপনার একমাত্র কমিউনিটি যাদেরকে বিজ্ঞ আইনজীবী বলা হয়ে থাকে। আপনার চিকিৎসকদের কিন্তু বিজ্ঞ চিকিৎসক বলা হয় না, শিক্ষকদের বিজ্ঞ আইনজীবী। প্রফেসর বলা হয় না। জি, একমাত্র এই অ্যাসক্রিপশন তাদের জন্য। তাদের চোখের সামনে নাকের ডগায় এই কাণ্ডগুলো কেন হচ্ছে, এটা কি আমরা কখনো সোল সার্চ করে দেখবার চেষ্টা করেছি? তারাও কিন্তু একটা বিহবল পরিস্থিতির মধ্যে পড়ে গেছে। এই জি, অভাবিত একদম। পূর্ব এই মব, এটি নতুন একটি ফেনোমেনন, বাংলাদেশের জি। ইতিহাসে আগে কখনো ছিল না। আমরা না। এই মব কালচার আবিষ্কার করার জন্য আমাদের যেতে হতো উখিয়ার দক্ষিণে, যেখানে প্রাণ হারিয়েছিলেন আমাদের শাহ সুজা, বাংলার সুবাদার, মুঘল তো- সায়ন। জি। তো যে কথা বলতে চাচ্ছিলাম স্যার, ঠিক আছে, মবক্রেসি। এখন আমি যেটা বলতে চেয়েছি, সেনাবাহিনী বা সেনা প্রধানের যে বক্তব্য সেটি যদি তারা বাস্তবায়ন করতে চান, তাহলে তো এগুলো তো বন্ধ হবে অচিরেই, এবং বন্ধ হওয়া উচিত। এবং আমরা পরের দিনই আমরা এটা দেখেছি, এটা অনেকে অবাক হয়েছেন, মবক্রেসি দেখেছেন। আচ্ছা, ঠিক আছে, আমরা ওই গুম অবস্থা থেকে কেউ কেউ বলছেন যে মানবাধিকার সংস্থাগুলো বা সংগঠনগুলো গুম হয়ে গেছে, গত 9 মাস তাদের কোনো কথা বলতে দেখা যায়নি, বা বাংলাদেশের মানবাধিকার সংগঠন যেগুলো আছে, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন যেগুলো আছে, সেগুলো গুম হয়ে গেছে। গতকাল আমরা হিউম্যান রাইটস এর একটা তারা উদ্বেগ প্রকাশ করেছে, তারা বাংলাদেশের বর্তমান সরকার জনগণের মুখ বন্ধ করার চেষ্টা করছে, বা কি ধরনের একটা রিপোর্ট তারা প্রকাশ করেছে। অনেকে অবাক হয়েছেন, আমরা সেদিকে যাব না এখন। আর